হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। আজকে আমরা ক্লাস 8 এর প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে রেশনাল নাম্বার বা পরিমেয় সংখ্যা। এটার বেসিক যেসব কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো আমরা আজকে দেখব। কনসেপ্ট নেওয়াটা হলো সবচেয়ে বড় কথা। যার কনসেপ্ট ক্লিয়ার সে অনুশীলনী যে কোনো অঙ্ক নিজে থেকেই করতে পারবে। কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অলওয়েজ ডিপেন্ডেন্ট হতে লাগবে অন্যের অঙ্কের জন্য। তার জন্য আমি মনে করি অঙ্কের কনসেপ্টটা বোঝাটা সবচেয়ে বড়। প্রথম কনসেপ্ট হচ্ছে আমাকে শিখতে লাগবে যে পরিমেয় সংখ্যাটা আসলে কি জিনিস। এটা শর্ট প্রশ্ন আসতে পারে যে পরিমেয় সংখ্যা বা কাকে বলে বা পরিমেয় সংখ্যার উদাহরণ দাও। এরকম অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। ধরো একটা সংখ্যা ২, এই ২ টা একটা পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা মানে কিরকম? একটা সংখ্যা যাকে আমরা p/q ফর্মে লিখতে পারি। যেখানে q not is equal to 0। যদি ডেফিনেশন লাগে, ডেফিনেশন তোমাদের বুকে আছে, ফ্রন্ট পেজে আছে, সেখান থেকে তোমরা বের করে দেখে নেবে। আর আমি ডেফিনেশনটাকে এলাবোরেট করে বুঝাচ্ছি। এখন এখানে বলছে p/q যেমন p/5। তো এটাকে আমরা ধরতে পারি p, এটাকে ধরতে পারি q, এটা ডিভাইড সাইন। তো p/q ফর্মে আছে এটা, 3/5 টা। তার মানে এটা একটা পরিমেয় সংখ্যা। এখন ২ টারও আমরা পরিমেয় সংখ্যা কেন বললাম? ২ দেখলাম। কিন্তু শুধু ২ আছে, কিন্তু তার নিচে কিন্তু একটা ১ আছে। তার মানে এটা p/q ফর্মে আসলো। তার মানে এটাও একটা কি পরিমেয় সংখ্যা। এখন যদি আমাকে দেয় -15, এটা কি পরিমেয় সংখ্যা? অবভিয়াসলি এটাও পরিমেয় সংখ্যা। তার কারণ নিচে ১ আছে। তার মানে এটা হচ্ছে p, এটা হচ্ছে q। তার মানে এটাও একটা পরিমেয় সংখ্যা। যত সংখ্যাই আছে না কেন, যেগুলোকে আমরা p/q ফর্মে দেখতে পারি সেগুলোই হচ্ছে পরিমেয় সংখ্যা। এরপর সাপোজ ধরে নাও -6/-5। এটা কি পরিমেয় সংখ্যা? অবভিয়াসলি এটা পরিমেয়, কারণ এটা হচ্ছে p, এটা হচ্ছে q। এটা হলো ডিভাইড। তার মানে p/q ফর্মে লিখতে পারলাম। তার মানে এটা একটা পরিমেয় সংখ্যা। এখন যদি আমাকে বলে যে কোনো নাম্বার, সেগুলো কি পরিমেয় সংখ্যা? হতেই পারে যে কোনো নাম্বার 1, 2, 3, 4 বা -1, -2, -3, এনিথিং, যত নাম্বার আছে সব হচ্ছে পরিমেয় সংখ্যা। এখন এখানে একটা শর্ট কোয়েশ্চেন আসে যে 0 কি পরিমেয় সংখ্যা? এটা শর্ট কোয়েশ্চেন, বেসিক একটা শর্ট কোয়েশ্চেন খুব আসে। 0 কি পরিমেয় সংখ্যা? তো 0 পরিমেয় সংখ্যা হবে। তার কারণ হচ্ছে 0 দেখলাম, 0 র নিচে আমরা ১ লিখতে পারি। 0 র নিচে আমরা ১ কিসের জন্য? কিছু নাই, মানে ১ তো আছে। 0 র নিচে ১ কিসের জন্য লিখতে পারি? কেননা 0 র নিচে যদি ১ থাকে, ১ দিয়ে 0 কে ভাগ করলে আবার অ্যান্সার আসে 0 ই। তার মানে এই 0 টা হচ্ছে p, এই 0 টা হচ্ছে q। তো p/q ফর্মে লিখলাম। তার মানে 0 একটি পরিমেয় সংখ্যা হবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, এখানে আমি জিনিসটা যেটা দিয়েছি q not is equal to, সাপোজ একটা নাম্বার 5, তার নিচে 0 আছে। তো যখন নিচে 0 থাকে তখন এটা কি হয়ে যায়? ইনডিফাইনাইট। মানে যেটাকে এক্সপ্লেইন করা বা যেটাকে অঙ্কের মাধ্যমে বুঝানো সম্ভব না, তার জন্য ইনডিফাইনাইট বলা হয় ইংলিশে এটাকে। তো নিচে যদি 0 থাকে সেটা কিন্তু পূর্ণিমেয় সংখ্যা হবে না। সাপোজ একটা নাম্বার দিয়ে দিল -2, 3, 5, 9 আর নিচে দিয়ে দিল 0, পূর্ণিমেয় সংখ্যা হবে? হবে না। নিচে 0 থাকলে কখনো পূর্ণিমেয় সংখ্যা হয় না। উপরে 0 থাকতে পারে, বাট নিচে 0 থাকতে পারবে না। এটা হচ্ছে একটা রুল। তো এখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন পেলাম। পরিমেয় সংখ্যা কাকে বলে? পরিমেয় সংখ্যার উদাহরণ দাও। উদাহরণ তোমরা এখান থেকে যেকোনো দিতে পারো। আর 0 কি একটি পরিমেয় সংখ্যা হবে কি হবে না? তো তোমরা এখন আশা করি উত্তরগুলো পেয়ে গেছো। এখন বেশি বোঝার আগে আমি আরেকটা জিনিস দেখি যে পরিমেয় সংখ্যা কয় প্রকার? এটা একটা প্রশ্ন আসতে পারে যে পরিমেয় সংখ্যা কত প্রকার? এটা একটা প্রশ্ন আসতে পারে। তো পরিমেয় সংখ্যা অ্যাকচুয়ালি কত প্রকার? পরিমেয় সংখ্যা ২ প্রকার। একটা হলো ধনাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক পরিমেয় সংখ্যা। তো পরিমেয় সংখ্যা অ্যাকচুয়ালি ২ রকম হতে পারে। একটা হলো ধনাত্মক পরিমেয় সংখ্যা, একটা হলো ঋণাত্মক পরিমেয় সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি হতে পারে? ধনাত্মক পরিমেয় সংখ্যা হতে পারে 1, 2, 3, 4 এরকম। যতগুলো প্লাসে 1 মানে 1 টা প্লাসে আছে, 2 আগে কিছু নাই মানে প্লাসে, 3 আগে কিছু নাই মানে প্লাসে, 4 আগে কিছু নাই মানে প্লাসে। তো এইসব হচ্ছে ধনাত্মক পরিমেয় সংখ্যা। ঋণাত্মক পরিমেয় সংখ্যা কি? এটা কি -1, -2, -3, এসব হলো কি ঋণাত্মক পরিমেয় সংখ্যা। এরপর আরেকটা কনসেপ্ট হচ্ছে অসীম অব্দি বিস্তৃত যেসব সংখ্যা আছে, যেমন ধরে নাও
দেওয়া আছে আমাকে বুকের মধ্যে 3.246 ডট, 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 ডট মানে এখানে কন্টিনিউ আসছে। তো এটা কি একটা পরিমেয় সংখ্যা হবে? হ্যাঁ, এটাও পরিমেয় সংখ্যা হবে। কারণ এটার নিচে কি হবে? ১ কয়েলটাকে উঠিয়ে দিলে ১ আর তারপরে যতগুলো পয়েন্টের পরে ঘর থাকবে অতগুলো শূন্য। 0, 0, 0 ৩ টা শূন্য আছে ডট, 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 ডট এটাও লিখতে পারি বা 3.246 ডট, 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 ডট আর নিচে 1 ও আছে। এটাও p/q এ আর এটাও p/q ফর্মে লিখতে পারি। তার জন্য কি বলতে পারি যে অসীম পর্যন্ত বিস্তৃত যেসব সংখ্যা এটা অসীম পর্যন্ত বিস্তৃত। কত দূর যাবে কোনো শেষ নেই। তো এইসব সংখ্যাও কিন্তু পরিমেয় সংখ্যা হতে পারে। এরপর এখন আমরা বিভিন্ন বিধিগুলি আলোচনা করি আর বুঝি। প্রথম হচ্ছে আবদ্ধতা বিধি, ক্লোজার প্রপার্টি ইংলিশে বলা হয়। তোমরা কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশগুলো ভালো করে দেখে নেবে। কারণ ইংলিশগুলো পরের ক্লাসে গিয়ে কিন্তু লাগবে। আর ইন কেস বলা যায় না, কখনো এরকম করে দিতে পারে যে বাংলা টোটালি উঠিয়ে দিল, বিশেষ করে ম্যাথস আর সায়েন্সের দিয়ে টোটালি ইংলিশটাকে কার্যকরী করে দিল। তার জন্য তোমরা বাংলার পাশাপাশি ইংলিশটাকেও করবে। যোগের ক্ষেত্রে আবদ্ধ বিধি, ক্লোজার প্রপার্টি আন্ডার এডিশন। তো যোগের ক্ষেত্রে আবদ্ধ বিধি হচ্ছে দুটো পরিমেয় সংখ্যাকে যদি যোগ করি আমরা 3 নম্বর একটি পরিমেয় সংখ্যা পাই। যেমন a প্লাস b, এই দুটোকে যদি যোগ করি আমরা c পাই। যেমন উদাহরণ হিসাবে যদি ১ যোগ ২ যদি আমি যোগ করি তাহলে বুঝতে পারবো আমি কি এটাকে বলা হয় যোগের ক্ষেত্রে আবদ্ধতা। এটাই ভগ্নাংশ ফর্মেও হতে পারে। ভগ্নাংশ ফর্মে কিরকম হতে পারে? যেমন ধরে নাও 3/5 প্লাস 2/5 তাহলে এটা একটা পরিমেয় সংখ্যা, এটাও একটা পরিমেয় সংখ্যা। তারপরে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম এখানে। আর এই ৩ টাকে যোগ করলে আলাদা একটা পরিমেয় সংখ্যা আসবে। তার মানে c আসবে। তো c কি আসে দেখি? তো ৫ দুটোই ৫ আছে। তো এটার এলসিএম বা লসাগু কি হয়ে যাবে? ৫ ই হয়ে যাবে। এলসিএম দিয়ে বার করে এগোবে। নিচের তাকাই দিব। ৫ আছে এখানে ৫ তো দুটো ৫ লিখলাম। এমন কি সংখ্যা আছে যেটা দিয়ে নাকি দুটোকেই ভাগ করা যায়? এখানেও ৫ আছে এখানেও ৫ আছে তো ৫ দুটোকে লিখলাম। এমন কি সংখ্যা আছে যেটা দিয়ে নাকি দুটোকেই ভাগ করা যায়? তো ৫ দিয়ে দুটোকেই দেয়। ৫ 1 যা ৫, ৫ 1 যা ৫। তার মানে এখানে আমরা কি পেলাম? ৫ ইনটু 1 ইনটু 1 মানে বাইরের যেসব সংখ্যা আছে এগুলোকে আমরা গুণন করে দিলাম। গুণন করার পরে কত আসলো? ৫ ই আসলো। তার জন্য এলসিএম ৫। এখন কি করবো? আমরা ৫ দিয়ে এই ৫ কে আমরা ভাগ করবো। এটাকে আমি এখানে নিই। তো এখন কি করবো? এই ৫ দিয়ে এই ৫ কে আমরা করবো কি? ভাগ। তো ৫ দিয়ে ৫ কে ভাগ করলে কি হয়? ৫ একে ৫ ১ হলো। ১ তারপরে এই যে ১ আসছে এটাকে দিয়ে আমরা এটার যে লবটা আছে লবটাকে গুণন করে দিই। মানে নোমিনেটরটাকে গুণন করে দিই। আর এখানে আছে ৫ আর পর আবার ৫ দিয়ে ৫ কে ভাগ। ৫ দিয়ে ৫ কে ভাগ করলে কি হবে? ৫ একে ৫ ১ গুণন কি হয়ে যাবে? নোমিনেটরে ২ ৩ একে ৩ যোগ ২ একে ২ আর নিচে ৫। তার মানে অ্যান্সার কত আসলো? উপরে ৩ আর ২ যোগ করলে পরে ৫ আর নিচে ৫। ৫, ৫ ক্যানসেল থাকলো কত? উপরেও ১ নিচেও ১। তো নিচের ১ না লিখলেও চলে ১ অ্যান্সার। তার মানে এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো? উত্তর ১ পাবো। এই একটাই হচ্ছে উত্তর। তো A যোগ B করলে আমরা C পাই। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে আবদ্ধ বিধি। এরপর আমরা নেক্সট যাই বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ বিধি। সেম জিনিসই এখানে খালি কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যায়। সাপোজ 6 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 বা 4 মাইনাস 8 ইজ ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস কিসের জন্য? এটা আছে কিসে? কিছু নাই তার মানে প্লাসে আছে। এটা মাইনাসে আছে। প্লাসে মাইনাসে মাইনাস তার মানে ৮ থেকে ৪ চলে গেলে থাকলো ৪। কিন্তু বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? বড় সংখ্যার আগে আছে মাইনাস তার জন্য এই মাইনাসটা এখানে পুট হয়ে গেল। এখন এটাকে ভগ্নাংশের ক্ষেত্রে করা যেতে পারে। ভগ্নাংশের ক্ষেত্রে কি হতে পারে? যেমন 3/4 মাইনাস 2/6 এটা দিলাম। এখন আমাদের প্রথম কাজ কি? আগে লসাগু বার করা বা এলসিএম বার। তো ডিনোমিনেটর কি আছে? 4 আর এখানে 6 4 আর 6 এমন কি সংখ্যা আছে যেটা দিয়ে কি দুটোকেই ভাগ করা যায়? ২ ২ দুগুণে ৪ ৩ দুগুণে ৬ আর তো ভাগ করা যাচ্ছে না। তাহলে এই সবকে আমরা কি করব? গুণন করব। ২ গুণন ২ গুণন ৩ ২ দুগুণে ৪ ৩ ৪ ১২ তো এলসিএম কত পেলাম আমরা? এখন দ্বিতীয় কাজ কি? ৪ দিয়ে ১২ কে ভাগ করব। ৪ দিয়ে ১২ কে ভাগ করলে কত আসে? ৩ ৪ ১২ ৩ আসলো। গুণন। গুণন কি কাজ? উপরেরটাকে গুণন দেওয়া। উপরে মানে লবটাকে বা নোমিনেটরটাকে। লবে কত আছে? কি? মিডিলে কি চিহ্ন? মাইনাস। মাইনাস দিলাম। এরপর ৬ দিয়ে ১২ কে ভাগ করব। ৬ দিয়ে ১২ কে ভাগ করলে ৬ দুগুণি ১২ তারপরে গুণন চিহ্ন দিব। উপরে কত আছে? ২ আছে ২ বসায় দেব। তারপর ৩ ৩ ৯ মিডিলে মাইনাস। ২ দুগুণি ৪ নিচে ১২ ৯ থেকে ৪ চলে গেল থাকলো ৫ প্লাসে মাইনাসে মাইনাস বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাস বসলো। নিচে কত আছে? ১২ ৫ দিয়ে ১২ কে ভাগ করা যায়? যায় না। তাহলে এটাই উত্তর হয়ে গেল। এই দুটোকে যোগ করলে আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি এইভাবেই অ্যান্সার গুলো বার হবে। এটাকেই বলা হয় কিন্তু বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ বিধি, ক্লোজার প্রপার্টি আন্ডার সাবস্ট্রাকশন। এরপর নেক্সট প্রপার্টিতে যাই। নেক্সট বিধি আমাদের দেওয়া হয়েছে গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি। গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি কিরকম? আগেরটা নোটস নিই, শুধু মিডিলে গুণন চিহ্ন। যেমন হতে পারে 3 ইনটু 2 ইকুয়াল টু কত হয়েছে? 6 এটা হলো A এটা হলো B এটা হলো C। সেরকম মাইনাসের ক্ষেত্রে হতে পারে -2
ইন্টু 2 কি হয়ে যাবে? 2 দুগুণী 4। কিন্তু এটা কিসের কেস? এটা কিন্তু যোগবিয়োগ কেস না, ইন্টুর কেস। ইন্টুর কেসে আমার বড় সংখ্যা ছোট সংখ্যা দেখার দরকার নেই। আমি জানি প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাস। এরপর সাপোজ 3 ইন্টু -8 এটা দেওয়া আছে। সেম ইন্টুর কেস ইজিলি দেখবো যে কি সাইড আছে, ইন্টু আছে না প্লাস আছে। যদি প্লাস থাকে তখন আবার ভাবতে লাগে বড় সংখ্যা ছোট সংখ্যা এসব দেখার এসে যাবে। কিন্তু যদি গুণন চিহ্ন থাকে এসব কিছু দেখার দরকার নেই, ডাইরেক্ট যেটা বলবো সেটাই লিখ। তো 3 8 কত? প্রথমে তো লিখে দিই 3 8 24। এখন দেখবো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তো বলেছি প্লাস, লিখবো প্লাস। আর কিছু লেখারও দরকার নেই, তাই না? কিছু নাই মানে এখানে প্লাস আছে। এরপর লাস্টেরটা দেখে দিই, মাইনাস সেম আগে গুণন করে দিই, 3 4 12। এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস সেই আর মাইনাসে কি মাইনাস, যদি বলেছি মাইনাস তো মাইনাস। বড় সংখ্যা ছোট সংখ্যা কিছু দেবে, গুণনের ক্ষেত্রে কথা বললাম। এরপর নেক্সট প্রপার্টিতে আমরা যাই, ভাগের ক্ষেত্রে আবদ্ধ বিধি, ক্লোজার প্রপার্টি আন্ডার ডিভিশন। এটাও সেম, এ ডিভাইড বি ইজ ইকুয়াল টু সি। এটাকে আমরা একটু পারি এ বাই বি ইজ ইকুয়াল টু সি। এ প্রথমে আছে উপরে যাবে, বিটা পরে আছে নিচে যাবে, ইজ ইকুয়াল টু সি। এটাকে আমরা উদাহরণ হিসেবে এভাবে দেখতে পারি যে 8 ডিভাইড 4। 8 ডিভাইড 4 কে আমরা কি লিখতে পারি? 8 উপরের প্রথমে 8 আছে তো উপরে, পরে 4 আছে তো নিচে। 4 একে 4, 4 দুগুণী 8। নিচে রেখে তো লিখলেও চলে, না লিখলেও চলে। তো 2 টাকে আমরা এখানে লিখে দিই। তো 2 হচ্ছে অ্যান্সার। তো এটা ছিল এ, এটা ছিল বি, এটা হলো সি। বি দিয়ে এ কে ভাগ করলে আমরা সি উত্তর পাই। এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। এখন মাইনাসের ক্ষেত্রে যদি এইসব দেখি তাহলে কি হয়ে যাবে? সাপোজ -8 ডিভাইড 4 কি হয়ে যাবে? -8/4। সেম এটাও ইন্টু প্রশ্নের মতো, যেটা হবে সেটাই লিখবো, মানে মুখে যেটা বলবো সেটাই লিখবো। 4 এটা 4 দুগুণী 8, এই 2 টা মাইনাস হয়ে যাবে। তো কি হয়ে যাবে? -2। একটা সোজা কথা, যেটা প্লাসে মাইনাসে মাইনাস এরকম করে ভাবতে পারি আমরা। সাপোজ -8 ডিভাইড -4 তো কি হয়ে যাবে? -8 -4। তো দেখো মাইনাস হয়ে কি হয়ে যায়? প্লাস। এভাবে বলতে পারি, বা মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। 4 এটা 4 দুগুণী 8 কথা হয়ে গেল প্লাস। আরেকটা কি লিখতে পারি? 8 ডিভাইড -4। তো 8 ডিভাইড -4 এম 4 একে 4, 4 দুগুণী 8 -2 হয়ে যাবে। এই মাইনাসটা এখানে চলে যাবে। তো ওইভাবেও বলতে পারি, বা এইভাবেও, যে প্লাসে মাইনাসে -2। তো এইভাবে বলা যায়, যার যেভাবে সুবিধা। কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে যে এখানে মাইনাসটা এখানে চলে গেলো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো। ওর আসলো ক্রমবিনিময় বিধি, কমিউটেটিভ প্রপার্টি। এখন কমিউটেটিভ প্রপার্টি বলতে কয়েকটা ভাগ আছে, যেমন যোগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি। তো যোগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি কিরকম? সাপোজ এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ। মানে এর সাথে বি কে যোগ করলে আর বির সাথে এ কে যোগ করলে সবসময় আমরা একই রেজাল্ট পাবো। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর সমান সমান হচ্ছে ধরে নাও একটা বাউন্ডারি এরিয়া। এই সমান সমানের লেফটে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই সমান সমানের রাইটটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। এটা কিন্তু বলা যাবে। সমান সমান ধরে নাও একটা বাউন্ডারি। তো যখন আমরা এ প্লাস বি করবো, সেটাকে একটু উল্টো করে যোগ করি, মানে বিটা আগে আর এটা পরে, তাহলে সবসময় রেজাল্ট আসে সেফ। যেমন উদাহরণ হিসেবে নেই, 3 + 4 ইজ ইকাল টু 4 + 3। এটা এ, এটা বি, এটা বি, এটা এ। তো এটাকে কি করছি? উল্টা করে এখানে লিখি। দেখো রেজাল্ট সেম আসে কিনা, লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা। 4 আর 3 7 হলো, 4 আর 3 7 হলো। রেজাল্ট সেম আসে। তার মানে যোগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধিটা ফলো হচ্ছে। এটা মাইনাস। তোমরা অনেকভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে নিজে নিজে ঘরে। নিজে নিজে নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করবে, যে এখানে মাইনাস দিয়ে লিখি, তো এখানে প্লাস দিয়ে লিখি, তো কি রেজাল্ট আসে, আলাদা কিছু রেজাল্ট আসে কিনা। তো তাহলে কিন্তু তোমাদের যে অঙ্কের ক্লিয়ারিটি হবে। -3 আর 5 দিলাম, তো এখানে কি দিব? উল্টিয়ে 5। তারপরে যেহেতু এটা যোগের ক্ষেত্রে, তো মিডিলে প্লাস সাইনই বসাতে হবে। তারপরে কি আছে? -3 করে দেখো সেম রেজাল্ট আসে না। যেহেতু এটা মিডিলে প্লাস আছে, তো এটা প্লাস মাইনাসের কেস। প্লাস মাইনাসের কেসে বড় সংখ্যা লিখতে হবে। তো 5 থেকে 3 চলে গেলে থাকলো 2, কিন্তু যেহেতু প্লাস আছে বড় সংখ্যা লাগে, তো প্লাস বলবে ইজ ইকুয়াল টু। এখানে আগে কি হবে? সাইন চেঞ্জ হবে। 5 দেখো ব্র্যাকেট মানে গুণন চিহ্ন। ব্র্যাকেট মানে এখানে একটা গুণন সাইন আছে। গুণের যে স্মৃতি যেটা বলি সেটাই হয়। এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস। যেহেতু এখানে গুণন চিহ্ন আছে, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -3। এখন এখানে তো 2 আছে এখানে। 5 থেকে 3 চলে যাবে, থাকলো 2। বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাস। দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল। তার মানে যোগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি হলো। তো এরপর তোমরা ঘরে ট্রাই করতে পারো, যখন -3 আর -5 দিয়ে দেখি তো রেজাল্ট একই আসে কি, অন্য কোনো সংখ্যা নিয়ে দেখি তো রেজাল্ট একই আসে কিনা, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, বিয়োগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি, কমিউটেটিভ প্রপার্টি আন্ডার ফার্স্ট অ্যাকশন। এটাও সেম, লিখবো a - b, b - a। কিন্তু একটা জিনিস বিয়োগের ক্ষেত্রে
ক্রমবিনিময় বিধিটা কিন্তু ফলো হয় না। করে দেখো ফলো হয় না। যেমন একটা সংখ্যা নিলাম 6 আরেকটা সংখ্যা নিলাম। এর ভ্যালু 6 নিলাম, বি এর ভ্যালু 4 নিয়ে বি এর ভ্যালু 4 নিলাম। এটাকে উল্টিয়ে লিখতে লাগে। উল্টিয়ে লিখলে কি হবে? 4 আর এদিকে কি হয়ে যায়? -6। দেখো ফলো হচ্ছে না নাও। 6 থেকে 4 চলে গেল, থাকলো 2। বড় সংখ্যার আগে প্লাস বসালাম। প্লাস মাইনাস এর কিছুটা। যেহেতু মিডিল মাইনাস ইজিক্যাল টু 4 -6। এখানে দেখো 4 আছে -6 আছে। 6 থেকে 4 চলে গেল, থাকলো তো 2। কিন্তু বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে। তো এখানে কি হয়ে যাবে? মাইনাস। তো এটা +2 আর এটা -2। তার মানে দুটো কি মিললো? ম্যাচ হলো না। তার মানে কি হয়ে গেল? নট ইজিক্যাল টু। তো বিয়োগের ক্ষেত্রে কিন্তু ক্রমবিনিময় বিধিটা ফলো হয় না। এখন এখানে তোমরা অন্য সংখ্যা নিজেরা নিয়ে এক্সপেরিমেন্ট করবে। তাও আমি একটা দেখাই। 3 মাইনাস ধরে নাও এখানে দিয়ে দিই -5। তাহলে এই ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? -5 মাইনাস, এখন পরে দেখো কি এখানে ব্র্যাকেট মানে গুণন চিহ্ন। মাইনাসে +5, তারপর নট ইজিক্যাল টু -5 -3। এখন 3 আর 5 কত হলো? 8। নট ইজিক্যাল টু, দেখো এটা কি মাইনাসের কেস। মাইনাসে কি হয়? প্লাস হয়, কিন্তু সাইন কি থাকে? -5 আর 3 8। এটা দেখো +8 আর এটা -8। দুটোকে মিললো? মিলেনি। এইভাবে তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবে। অনেক ধরনের সংখ্যা দিয়ে প্লাস মাইনাস দিয়ে করে দেখবে। এরপর গুণের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি। গুণের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি কিরকম? a ইনটু b ইজ ইকুয়াল টু b ইনটু a। গুণের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধিটা কিন্তু ফলো হয়। যেমন 3 ইনটু 4 ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? 4 ইনটু 3 করে দেখো। 3 ছাড়া 12, 3 ছাড়া 12। দুটো ক্ষেত্রে মিলল। এরপর তোমরা -3 -4 নিয়ে নিবে। এদিকেও -4 -3 নিয়ে নিবে। তারপর একবার -3 নিবে, একটা +4 নিবে। এরকম করে ডিফারেন্ট সিচুয়েশনে করে দেখবে। এদিকেই রেজাল্ট আসে। নেক্সট ভাগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি। তো ভাগের ক্ষেত্রে ক্রমবিধিও সেম। ক্রমবিনিময় বিধিটাও সেম। a ডিভাইড b, b ডিভাইড a। দেখো এখানে ইজিক্যাল টু হয় না, মানে ফলো করে না। সাপোজ এর জায়গায় আমরা নিয়ে নিই 10 আর বির জায়গায় নিয়ে নিই 2। নট ইজিক্যাল টু আছে দিই। বির জায়গায় আমি কত নিয়েছিলাম? 2। এই জায়গায় কত নিয়েছিলাম? 10। উপরে নিচে নিয়ে দেখে দেখি। নট ইজিক্যাল টু 2/10। 2 একে 2, 5 গুণে 10। 2 একে 2, 5 গুণে 10। উপরে কত আসলো? 5। নট ইজিক্যাল টু এখানে কত? 1/5। তো দুদিকে কি সমান আসলো? লেফট হ্যান্ড সাইড নট ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আসছে 5, এখানে আসছে 1/5। তার মানে রেজাল্ট সেম আসেনি। এরপর আসলো আমাদের সহযোগ বিধি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যোগের ক্ষেত্রে সহযোগ বিধি 1 নম্বরটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার অ্যাডিশন। এখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিরকম হয়? ধরে নাও a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এখন ডিফারেন্ট ভ্যালুগুলো আমাদের পুট করতে হবে। ধরো এর ক্ষেত্রে আমি ধরে নিই 3 প্লাস বির ক্ষেত্রে ধরে নিই 2 আন্ডার ব্র্যাকেট, আর সির ক্ষেত্রে আমি ধরে নিই 5। সেম এখানেও বসাবো। এর ক্ষেত্রে কত ধরলাম? 3। বির ক্ষেত্রে কত ধরলাম? 2। সির ক্ষেত্রে কত ধরলাম? 5। এখন যোগ করে দেখি। আগে সবসময় ব্র্যাকেটের কাজ, এটার কাজ আগে হবে আর এদিকে এটার কাজ আগে হবে। সবসময় ব্র্যাকেটের কাজ আগে হয়। 3 আর 2 কত হলো? 5। যোগ কত আসলো? 5 লিখলাম। 3 টাকে আগে করবো না কিছুই, এটাকে রেখে দেবো। এই দুটোকে আগে লোক। 5 আর 2 কত হয়? 7। করে দেখো 5 আর 5 কত হইলো? 10। আর 7 আর 3 কত হলো? 10। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ম্যাচ হইল। তার মানে যোগের ক্ষেত্রে সহযোগ বিধিটা ফলো করে। এখন এইসবকে তোমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট সিচুয়েশনে মাইনাসে, প্লাসে আর ডিফারেন্ট নাম্বার দিয়ে করে দেখবে কি রেজাল্ট আসে। সবসময় তোমাদের যোগের ক্ষেত্রে সহযোগ বিধিটা কিন্তু ফলো হবে। বিয়োগের ক্ষেত্রে সহযোগ বিধি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার সাবট্রাকশন, এটাও সেম। a মাইনাস মাইনাস c এটা নট ইজ ইকুয়াল টু a মাইনাস b মাইনাস c। তো এটাতে কিন্তু ফলো হয় না। যেমন করে দেখি। আগে এটা যোগের ক্ষেত্রে ছিল যেন সবগুলোতে যোগ, এটাতে বিয়োগের ক্ষেত্রে যেন সবগুলোকে বিয়োগ হলো। করে দেখি এর জায়গায় ধরে নিই 6, বির জায়গায় ধরে নিই 4, সির জায়গায় ধরে নিই 3। এই জায়গায় 6, বির জায়গায় 4, সির জায়গায় 3। এখন করে দেখি। আগে ব্র্যাকেটের কাজ এখানে আর এখানে। 6 থেকে 4 চলে গেলে থাকলো 2 -3 নট ইজ ইকুয়াল টু 6 মাইনাস 4 থেকে 3 চলে গেলে থাকলো 1। 3 থেকে 2 চলে গেলে থাকলো 1, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস তো মাইনাস বসালাম। নট ইজ ইকুয়াল টু 6 থেকে 1 চলে গেলে থাকলো 5, বড় সংখ্যায় প্লাস হলে তো প্লাস। দেখো লেফট হ্যান্ড সাইডে আসলো -1, রাইট হ্যান্ড সাইডে কত আসলো? 5। তুই দেখি কি ম্যাচ হয়েছে? হয় নাই। তাহলে বিয়োগের ক্ষেত্রে সহযোগ বিধিটা ফলো হয় না। এটা তোমরা মনে রাখবে। গুণের ক্ষেত্রে সহযোগ বিধি। গুণের ক্ষেত্রে সহযোগ বিধি কিরকম? সাপোজ ধরে নিই a ইন্টু b ইন্টু c ইজ ইকুয়াল টু a ইন্টু
বি ইন্টু সি। পনেরোর ক্ষেত্রে কিন্তু সহযোগী ফলো হয়। এখন আমরা ভ্যালু পুট করে দেখি অ্যাপেন্ডের মধ্যে থেকে। সাপোজ 4 ইন্টু 3 ইন্টু 2, আর এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 করে দেখো, 3 4 12 গুণন 2, এদিকে 4 গুণন 6, 12 দুগুণে কত হইল 24, তার থেকে কত হইল 24। তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসলো। তার মানে গুণের ক্ষেত্রে সহযোগী ফলো হচ্ছে। এরপর নেক্সট ভাগের ক্ষেত্রে সহযোগী, ভাগের ক্ষেত্রে সহযোগী সেম একই সাথে ভাগ সাইন বসবে মিডিল। সি এটা কি হয়, নট ইজ ইকুয়াল টু এ ডিভাইড বি ডিভাইড সি। এখানে ভ্যালুগুলো করে দেখি আমরা। এই জায়গায় বসাই 8, বি জায়গায় বসাই 4, আর সি জায়গায় বসাই দিই 2। নেক্সট নট ইজ ইকুয়াল টু এ জায়গায় 8, বি জায়গায় 4, সি জায়গায় 2। এখন সলিউশন, এই আগে ব্র্যাকেটের কাজটা, তো ব্র্যাকেটে কত আছে 8 ডিভাইড 4 ডিভাইড 2 নট ইজ ইকুয়াল টু 8 ডিভাইড 4/2। এখন এটা 4 কি 4, 4 দুগুণি 8, এটা বেরিয়ে গিয়ে 2, 2 দুগুণি 4, তো কত হলো 2 ডিভাইড 2, আর এখানে কত আসলো 8 ডিভাইড 2। এখন এটাকে উপরে লিখবো, এটাকে নিচে, নট ইজ ইকুয়াল টু এটাকে উপরে লিখবো, এটাকে নিচে। এখানে কত আসলো 2 কে 2, 2 কে 2, 2 কে 2, 4 দুগুণি 8, তো এখানে রেজাল্ট কত আসলো 1, এখানে রেজাল্ট কত আসলো 4। তার মানে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড কি ম্যাচ করলো, করে নাই। তার মানে ভাগের ক্ষেত্রে সহযোগ বিধিটা ফলো হয় না। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিধি, সেটা হচ্ছে বিতরণ বিধি। এটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিতরণ বিধি না জানলে তোমরা অনেক ধরনের অ্যালজেব্রিক ম্যাথ করতে পারবে না। খুব সহজ একটা বিধি, তো তোমরা দেখো কিভাবে করি। সাপোজ একটা নাম্বার নেবে এ ইন্টু বি প্লাস সি, এরকম আছে। এটাকে যদি আমাকে বলে বিতরণ বিধির সাহায্যে এটাকে ভাঙিয়ে দেখাও, কি করব আমরা, এটা দিয়ে একবার বিটাকে গুণন করবো। এটা দিয়ে বিটাকে গুণন করলে কি হয়ে যাবে, এ গুণন বি। আবার এটা দিয়েই কিন্তু আমি আবার এই সিটাকে গুণন করবো। তো এটা দিয়ে সি কে গুণন করলে কি হবে, এ গুণন সি, আর মিডিলে কি চিহ্ন আছে, প্লাস আছে না, প্লাস বসে দেবো, বাস এটুকুই। এখন এ গুণন বি কে আমরা লিখতে পারি, গুণনটা না দিয়ে কিছু নাই, মানে এখানে গুণন চিহ্ন আছে, বুঝে প্লাস আছে তো প্লাস দিই, এ গুণন সি কে আমরা লিখতে হবে এসি, কিছু নাই মানে এখানে একটা গুণন চিহ্ন আছে। এই অঙ্কটাকে আমরা এভাবে করতে পারি, বিয়োগের কেস। তো এটাকে বিতরণ ভিত্তিতে করতে যাই, তাহলে কি এর সাথে বি গুণন, তো আমি আর গুণন চিহ্ন দিই না, ডাইরেক্টলি দিয়েছি ভিতরে কি মাইনাস মাইনাস এ দিয়ে আবার সি দিই এসি। এখন আমি ভ্যালু নিয়ে দেখি ডিফারেন্ট। সাপোজ 3 গুণন বির জায়গায় নিই 4, সি জায়গায় নিই 8, করে দেখি বিতরণ ভিত্তির সাহায্যে আমি কি করবো, এটার সাথে এটাকে গুণন করবো, বা এটা দিয়ে করি প্রথমে 3 গুণন 4, তারপরে কি আছে মাইনাস মাইনাস, তারপরে 3 গুণন 3 টাকা কত হয়ে গেল 12, মাইনাস 3 টাকা কত হয়ে গেল 24। এরপর 24 থেকে 12 চলে গেল, থাকলো কত 12, বড় সংখ্যার আগে কি আছে মাইনাস, মাইনাস 12 আছে। এভাবে বিতরণ বিধি আমরা ইউজ করতে হবে। এরপর আছে আমাদের যোগাত্মক অভেদ। যোগাত্মক অভেদ কি, সাপোজ কোনো একটা সংখ্যা আছে এ, এটার সাথে যদি আমরা 0 কে যোগ দিই, তাহলে কিন্তু আবার সেই সংখ্যাটাকেই আমরা বোঝাই। এটা হচ্ছে যোগাত্মক অভেদ, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস এ, তাও কিন্তু আমরা সেই সংখ্যাটাকেই ঘুরিয়ে দেবো। সাপোজ কোনো একটা সংখ্যা 5 প্লাস 0, সেই 5ই খাবো। সাপোজ 0 প্লাস 329, এই যে 329 এটাকে আমরা ঘোরায় পাবো, এটাকে বলা হয় যোগাত্মক অভেদ। যোগাত্মক অভেদ মানে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে যোগ করলে বা শূন্যকে কোনো একটা সংখ্যা দিয়ে যোগ করলে আমরা সেই সংখ্যাটাকেই আবার ঘুরিয়ে পাই, এটাকেই বলা হয় যোগাত্মক অভেদ। এই ডিফারেন্ট এক্সপ্লেনেশন গুলো কিন্তু বুকের প্রথমেই কিন্তু আছে, তোমরা এটা বের করে দেখে নিবে, কারণ এর থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসে। এরপর গুণাত্মক অভেদ। গুণাত্মক অভেদ হচ্ছে কোনো একটা সংখ্যার সাথে যদি আমরা 1 গুণন করি, আমরা সেই সংখ্যাটাকে আবার ঘুরিয়ে পাই। তো 1 গুণন করলে আমরা কি পাবো, আবার সেই সংখ্যাটাকে ঘুরিয়ে পাবো, বা 1 এর সাথে যদি কোনো একটা সংখ্যা গুণন করি, সেই সংখ্যাটাকে আমরা ঘুরিয়ে পাই। এটাই সাপোজ কোনো একটা সংখ্যা 56, এটার সাথে 1 গুণন করলে আমরা আবার 56 টাকেই ঘুরায় পাবো। সাপোজ কোনো 1 এর সাথে যদি আমরা কোনো একটা সংখ্যাকে গুণন করি, সাপোজ 326, আবার কিন্তু আমরা সেই 326 থেকেই ঘুরায় পাবো। এটাই হচ্ছে গুণাত্মক অভেদ। যোগাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত মানে হচ্ছে কোনো একটা সংখ্যা যার সাথে আরেকটা এমন কি সংখ্যা বিয়োগ করলে পরে আমাদের রেজাল্ট আসবে 0। যেমন সাপোজ আমি একটা এ নিলাম সংখ্যা, এর সাথে যদি আমি এ কে বিয়োগ দিয়ে দিই, তাহলে রেজাল্ট কি আসবে 0। এই এর যোগাত্মক বিপরীত কি হবে, মাইনাস। এর যোগাত্মক
বিপরীত কি হয়ে যাবে উত্তর? -8। সেরকমই যদি আমাকে বলে যে 36 এর যোগাত্মক বিপরীত কি হবে? 36 এর যোগাত্মক বিপরীত হবে -36, কারণ 36 থেকে -36 গেলেই তো শূন্য আসে। তো এসব আমি এক্সপ্লেইন করলাম। পরীক্ষায় যদি আসে 36 এর যোগাত্মক বিপরীত কি হবে? লিখতে হবে 36 এর যোগাত্মক বিপরীত হবে -36। শেষ। এইটুকুই করতে হবে। এখন এটাকে উল্টো করেও দিতে পারে। যেমন -29 এর যোগাত্মক বিপরীতটা কি হবে? তো -29 এর যোগাত্মক বিপরীত কি হবে? আমি আর এত কিছু লিখি না। -29 এর যোগাত্মক বিপরীত হবে কি? +29, মানে শুধু 29। শুধু 29 মানে এখানে প্লাস চিহ্ন আছে। প্লাস উম লেখার আমার দরকার নেই। কিছু নাই মানে এখানে প্লাস চিহ্ন আছে। তো কি লিখতে লাগবে? যে -29 এর যোগাত্মক বিপরীত হবে 29। এরপর লাস্ট আমাদের আছে গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে কোন একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে এমন কি সংখ্যা দিয়ে গুণন করা যায় যাতে রেজাল্ট আসবে ১। যেমন যদি আমাকে বলে ২ এর গুণাত্মক বিপরীত কি হবে? তো আমি মনে, মনে এমন একটা সংখ্যা ভাববো যেটা দিয়ে নাকি এটাকে গুণন করলে ১ রেজাল্ট আসে। তো ২ কে কি করা যায়? ১/২ দিয়ে যদি গুণন করি তাহলে কি হয়? ২ একে ২, ২ একে ২। রেজাল্ট কত আসলো? ১, ২ কে আমরা এমন কি সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারি যাতে ১ রেজাল্ট আসে? এটাই হবে তার গুণাত্মক বিপরীত। তো আমরা কি লিখব? ২ এর গুণাত্মক বিপরীত হবে সমান ৫। সেরকমই আমাকে যদি দিয়ে দেয় 3/5 এর গুণাত্মক বিপরীত কি হবে? তো 3/5 কে আমরা কি এমন সংখ্যা দিয়ে গুণন করতে পারি যাতে এই আবার ১ রেজাল্ট আসে? তো এটাকে আমরা কি দিয়ে করতে পারি? 5/3। ৩ একে ৩, ৩ একে ৩, ৫ একে ৫, ৫ একে ৫। তো রেজাল্ট কত আসলো? ১। তো আমরা কি লিখব? 3/5 এর গুণাত্মক বিপরীত হবে কত? 5/3। সবসময় মনে রাখবে, তোমরা খেয়াল করলে কিনা ঋণাত্মক বিপরীত দিলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে জাস্ট উল্টিয়ে দিতে লাগে। যেমন এই ২ ছিল, ২ এর নিচে কত ছিল? ১ ছিল। ২ এর নিচে যে ১ আছে এটাকে উল্টায় দিলে কি হলো? হাফ। দেখো হাফ দিয়ে কিন্তু আমি এটাকে গুণন করছি। সেম 3/5 ছিল, 3/5, 3/5 কে উল্টাইলে কি হলো? 5/3। দেখো 5/3 দিয়ে কিন্তু আমি গুণ করছি। আমি মন থেকে কিছুই ভাবিনি। আমি এখানে দেখতে যে কি সংখ্যা আছে সেই সংখ্যাটাকে উল্টায় দিচ্ছি। উল্টায় দিলেই সেটাই হয়ে গেল বাস্তব বিপরীত। এখন যদি আমাকে দেয় 30/56, এটার গুণোত্তর বিপরীত কি হবে? উল্টায় দিব জাস্ট। 30/56 এখানে লিখবো আর এখানে লিখি না। 30/56 এর গুণাত্মক বিপরীত হবে, জাস্ট উল্টায় দাও সংখ্যাটাকে। আর কিছু করারই দরকার নেই। 56/30। বেশ, এটাই রেজাল্ট। তাহলে আজকে আমরা ক্লাস 8 এর ১ম চ্যাপ্টারে ডিফারেন্ট কনসেপ্ট গুলো কিন্তু বুঝে নিলাম। এরপর দিন থেকে আমরা অনুশীলনী প্রবলেম গুলোকে সলিউশন করব। আর তোমরা এই অনুশীলনী প্রশ্নগুলো করার আগে যেসব বিধি আমি দেখালাম সেই সব বিধিকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভাবে প্লাস দিয়ে, মাইনাস দিয়ে, অন্যান্য সংখ্যা দিয়ে করে দেখ। আর যেসব এক্সপ্লেনেশন যেমন পরিমেয় সংখ্যা কাকে বলে, পরিমেয় সংখ্যা কত প্রকার, গুণাত্মক বিধির একটি উদাহরণ দাও, যোগাত্মক বিধির একটি উদাহরণ দাও। ঠিক আছে না? এই ধরনের যোগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি ফলো হয় কি না হয় এইসব জিনিসগুলো কিন্তু পুরো ক্লিয়ার করে রাখবে। তাহলে কি হবে? তোমাদের অনুশীলনী অঙ্ক করতে একটুকু অসুবিধা লাগবে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবি। থ্যাংক ইউ।